পাদদেশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো সে জায়গা। বিশেষত বিস্তৃত বনাঞ্চল, বন্য প্রাণী আর তার সাথে চা বাগান, নদী ও পাহাড়। পশ্চিমবঙ্গ ও আসামের অংশ জুড়ে রয়েছে ডুয়ার্স। তার নামের অর্থ প্রবেশদ্বার। এই ক্ষেত্রে এই জায়গা এক প্রবেশদ্বারই বটে আমাদের প্রতিবেশী দেশ ভুটানের। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি ঘরের বাইরে বেরিয়ে এরকম দৃশ্য দেখা যায়, চারিদিক দেখা যাচ্ছে না, মাঝখানে শুধু ঘর থেকে বেরিয়েই ডান দিকে জলদাপাড়া জঙ্গল। ডান দিকে কি বলবো, ডান দিকে তো দেখা যাচ্ছে, কিন্তু আমরা জলদাপাড়া জঙ্গলের মাঝখানেই আছি। জঙ্গলের গাছের ফাঁকে পুরো সাদা কুয়াশার, পুরো অঞ্চলটাই শুধু কুয়াশাতে আছে। মনে হচ্ছে যেন মেঘের মাঝখানে কিছু কাটাচ্ছে। খানিকটা মায়াবী লাগছে জায়গাটাকে। মেঘের মাঝখানে জঙ্গলের মাঝে কোথা থেকে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে 30শে জানুয়ারি। এই মুহূর্তে আমরা জাস্ট বেরোলাম আমাদের রিসর্ট থেকে সাইট সিনের জন্য। ছিল আজকে প্রচণ্ড কুয়াশা ছিল, ওই জন্য সকাল থেকে রাস্তাঘাট তো দেখাই যাচ্ছিল না, আর ঠান্ডাও আছে। সব কিছু সেরে আজকে 9:30টার সময় এখন বেরিয়েছি। কুয়াশাটা দেখো, রাস্তায় শুধু কুয়াশাটা দেখো, এই ভাঙা রাস্তার চারপাশে খেতে কুয়াশা সাধারণ। রাস্তাটা সকাল থেকে এই জায়গাটা শুধু মায়াবী লাগছে। বেরিয়ে পড়েছি এই মুহূর্তে ঘুরতে যাব বলে, বাট যাচ্ছি কোথায়? আমাদের প্রতিবেশী দেশে। সবাই অনেকেই জানো যে ডুয়ার্সে আছি, আমাদের প্রতিবেশী দেশ। এখান থেকে আমরা ঘুরতেই যাই, সাইট সিন পয়েন্ট হিসাবেই বলা যায়, যেটা ভুটান। তো আমরা আজকে যাচ্ছি ভুটানের ফুলসিলিং গেটে। এবার দেখি ওখানে এখন নিয়মকানুন যা হয়েছে তাতে গেট দিয়ে ঢুকতে পারি কি পারি না, পারলেও কিভাবে কি হয়। বিভিন্ন রকম প্ল্যান তো রয়েছে, সব প্ল্যান সাকসেসফুল কীরকমভাবে হয় কি। বাইরের ক্ষেতটা কি লাগছে চারিদিকে। যথারীতি আমি আর সুমিত একটা বাইকে, আমার বাইকে সুমিত পিছনে বসে, আর জানা ওর বাইকে CB 200X আসছে। কালকে যখন এসেছিলাম তখন এই জায়গাটার রাস্তাটা এমনি ঠিকঠাক লেগেছে, রাস্তাটা একটু অদ্ভুত বলে লেগেছিলো। আশপাশ জানা সুন্দর লাগছিল। আজকে সকালবেলা এই কুয়াশার মাঝে অন্যরকমই লাগছে। ওখানে বাড়ি ঘরদোর, মন্দির সব ঢেকে গেছে। ডান দিকে মাদারিহাট গেট, সাফারির যে গেট, সেটা ছাড়িয়ে আমরা সোজা এগিয়ে চলেছি ডান দিকে মাদারিহাটকে রেখে। চারিদিক পুরো কুয়াশা। বাদিক দিয়ে রেল লাইন চলে গেছে। ভিজিবিলিটি মোটামুটি ওই 100-200 মিটার মতো। আমরা এই যে যাচ্ছি এখন মাদারিহাটকে ডান দিকে রেখে, সেখানে এই ডান দিকে পুরো জঙ্গলটা জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট। এক্স্যাক্টলি গা ঘেঁষে চলছি জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টে। আমি যদি খুব একটা ভুল না হয়, বাদিকটাও ন্যাশনাল ফরেস্টেরই আন্ডারে। রাস্তাটা অ্যাকচুয়ালি জঙ্গলের মাঝখান দিয়ে গেছে। তোরসা নদীর উপর দিয়ে যাচ্ছি। নদী প্রায় শুকনো, ভাবা যায় এই বছরই বর্ষাকালে এই তোরসা নদী ফুলে ফেপে উঠে ডুয়ার্সকে ভাসিয়ে দিয়েছিল। কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ডুয়ার্সে এই বছরই। এই বছর না, সরি, এটা 2026 হয়ে গেছে, 2025। গত বর্ষায় আজকে সেই তোরসা শুকনো। তোরসা ক্রস করার পর এখানে রাস্তাটা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হাসিমারা, একটা গুয়াহাটি, আর বাঁদিকে একটা যাচ্ছে জয়গাঁওয়ের দিকে। ওটা বাঁদিকে জয়গাঁওয়ের রাস্তাটা নিয়ে নিল। রাস্তাটা কি সুন্দর লাগছে, সরু মসৃণ কার্ভ হয়ে গেছে, দুপাশে, একপাশে জঙ্গল। ও সাধারণ রাস্তা,
জানার জন্য একটু দাঁড়িয়েছিলাম ওই মোড়ে, জানা আগে বেরিয়ে গেছে। গুছানো সুন্দর চা বাগানটা, সেই কোখান থেকে শুরু হয়েছে চা বাগানটা, অত্যন্ত সুন্দর। পাহাড়ের দর্শন পাওয়া গেছে, জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেল। এখানে কি একটা চা বাগান আছে, চা বাগানটা ক্রস করে যাওয়ার পর সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি। আমরা কি পাহাড়টাতেই উঠবো? হতে পারে। স্বভাবতই আমরা যাচ্ছিলাম গুগল ম্যাপকে ভরসা করে, আর গুগল ম্যাপ তো ঠকাবে, ঠিক ঠকিয়েছে। যেখান দিয়ে গেলাম সেখানে কোনো রাস্তাই নেই, রাস্তা শেষ। একটা অদ্ভুত নোংরা পাড়া, মানে যার সাথে কোনো ম্যাচ খুঁজে পেলাম না। এবার বেরিয়ে এসে লোককে জিজ্ঞাসা করে সোজা যাচ্ছি, আর জানি না কতটা দূর, মানে কোন জায়গাটা থেকে অ্যাকচুয়ালি। এবার মানুষকে জিজ্ঞাসা করে করে যেতে হবে। এটা লোকেশনটা কোথায়? এটা ওয়েস্ট বেঙ্গলের, এটা জয়গাঁওয়ের মধ্যেই পড়ছে, জয়গাঁওতেই আছি। জেনে যেতে হবে, কারণ গুগল ম্যাপ একটা কিছু দেখাচ্ছে, ডান দিক থেকে আবার ইউটার্ন দেখিয়ে দিচ্ছে, আরেকটা অন্য রাস্তা দেখিয়ে দিচ্ছে। ওর থেকে ভালো একটু ভাই জেনে ফেনে নেবো, বেটার। তাই সামনে দাঁড়িয়ে তো যারা এখানে আসবে গুগল ম্যাপের উপর পুরোপুরি ভরসা করে আসবে না, একটা সার্টেন এরিয়া পর্যন্ত, জায়গা পর্যন্ত আসবে, তারপরে কিন্তু জেনে নেবে। আমরা কিন্তু ম্যাপে মেরেছিলাম ফুনসিলিং গেট, আর জানা মেরেছিল ফুনসিলিং। ওটা তো আরও আগে শেষ করে দিচ্ছে। ফুনসিলিং গেট যেটা আছে, শুধু গেট দেখাবে, সেটা মনে হয় বেটার। এখানে কথা বলছিলাম ওখানে, এই যে ভুটানের গেট ফুনসিলিংয়ের, এখানে পৌঁছে গেছি। বাট আমাদের এখন এখানে বাইক পার্কিং করতে হবে। বাইক পার্কিং করে তারপরে আমাদের যেতে হবে বায়োমেট্রিক করাতে। ভুটানে নিজের গাড়ি বা বাইক নিয়ে প্রবেশের আগে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তাই প্রথমে যেতে হলো ভুটান ইমিগ্রেশন অফিসে। এখানে ক্যামেরা ব্যবহার না করে প্রত্যেকে চলে যায় বর্ডার ইমিগ্রেশন কাউন্টারে। সঙ্গে রাখতে হবে অরিজিনাল ভোটার আইডি কার্ড। আমাদের ভোটার আইডি কার্ডের ডেটা ব্যবহার করে ও বায়োমেট্রিক ক্যাপচার করে সেখানকার আধিকারিকরা আমাদের রেজিস্ট্রেশন এবং ইমিগ্রেশন প্রসেস খুবই তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললেন। এরপরে সেই ইমিগ্রেশন অফিসের গেট থেকে বেরিয়ে আমরা ঢুকে পড়লাম ভুটানে। কিন্তু আমাদের তো ঢুকতে হবে নিজেদের বাইক নিয়ে, আর তাই সেই বাইক নিয়ে ভুটানের কিছু অংশে একদিনে ঘুরে বেড়ানোর জন্য সেই বাইকের পারমিট করাতে ফিরতে হলো নিজের দেশেই, সেই ইমিগ্রেশন অফিসেরই একই পথ ধরে। এরপরে সেই 24 ঘন্টার পাস তৈরির স্টেপস। ভুটানে ইমিগ্রেশন ডান। এবার মানে আমাদের বায়োমেট্রিক স্ক্যান করলো ভুটানের গেটে ঢুকে, আমরা করে নিয়েছি। এবার আমাদের এন্ট্রি গেট দিয়ে ঢুকে ভোটার আইডি কার্ড, অরিজিনাল ভোটার আইডি কার্ড দেখিয়ে এন্ট্রি করিয়ে নিয়েছি। এবার আমাদের এখানে আবার এক্সিট গেট থেকে বাইরে এসে আবার ইন্ডিয়াতে চলে আসতে হয়েছে। এবার আমাদের এখান থেকে বিএমএস ভুটান গিয়ে পোর্টালটা খুলে এখান থেকে আমাদের পাস বানাতে হবে একদিনের জন্য। এখানে এন্ট্রি হলো মেইন গেট ফুনসিলিং, এন্ট্রি ডেট আজকের 30/1/2026, ভেহিকেল টাইপ টু হুইলার, ভেহিকেল নাম্বার দিয়ে দিয়েছি। সার্চ ইউজিং আইডি, ডকুমেন্ট নাম্বার, ভোটার কার্ড, আধার কার্ড। আচ্ছা আমি দিয়ে নিই, বলছি। ডিটেলসটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাম, ডকুমেন্ট নাম্বার এসছে। সার্চ প্যাসেঞ্জার ইনফরমেশন, ভুটানিস না ফরেনার, আমরা যদি ইন্ডিয়ান ফরেনার, এটা আবার ডকুমেন্ট নাম্বার দিতে হবে। যে পিলিয়ন আছে তারটা অ্যাড করে প্যাসেঞ্জার ডিটেলসে সার্চ করে পেয়ে গেছি। তারপরে নেক্সট, ইনভ্যালিড ভেহিকেল এন্ট্রি, ওকে। কিউআর কোড চলে আসছে, কিউআর কোডে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড করে নিলাম। আমি যতদূর জানি এই বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের প্রসেসটা একবারের জন্যই। আমরা যেহেতু প্রথমবারের জন্য ভুটান যাচ্ছিলাম, তাই জন্য আমাদের এটা করতে হয়েছে। কিন্তু যারা আগে একবার রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের জন্য শুধুমাত্র পাস তৈরি করার প্রসেসটাই করতে হবে যদি নিজের বাইক বা গাড়ি নিয়ে যেতে চায়। সময় এলো বর্ডার ক্রস করে নিজেদের বাইকগুলিকে নিয়ে প্রতিবেশী দেশের রাস্তায় প্রবেশ করার। চলে গেলাম ফুনসিলিং গেটে। এইবারে আমাদের ভোটার আইডি কার্ড চেক করলেন বিএসএফ জওয়ানেরা বর্ডার ক্রস করার আগে। গেটের ওপারে গাড়ির লাইন,
ভুটানের সিকিউরিটি পার্সোনেলরা স্ক্যান করলেন আমাদের কিউআর কোডগুলো, যেগুলো আমরা কিছুক্ষণ আগেই বানিয়েছিলাম, এবং আমাদের বাইকের নম্বর ও আমাদের নাম যাচাই করে তাদের দেশে প্রবেশের অনুমতি দিলেন। প্রত্যেকটা ফর্মালিটি সঠিকভাবে করে ভুটানে প্রবেশ করলেও অজান্তে হয়ে যায় একটা ভুল। হেলমেট হাতে নিয়ে ইমিগ্রেশন এবং বাকি কাজ করার সময় কখন যে ক্যামেরা আর মাইকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জানি না। তাই ভুটানের রাস্তায় এত বকবক করে গেলেও কোনো কথাই রেকর্ড হয়নি। সে আর কি করা যাবে। আমি গাড়ির লাইনে কিউআর কোড স্ক্যানিং এর জন্য দাঁড়ানোয় এন্ট্রি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কিন্তু জানা আলাদা বাইকের একটা কিউতে দাঁড়ানোয় ওর সময় লাগে অনেক বেশি, তাই ওর জন্য আমাদের অপেক্ষা। সেইটুকুনি সময় দাঁড়িয়ে সহজেই নোটিস করি পরিষ্কার পরিচ্ছন্নতা। রাস্তায় একটাও প্যাকেট বা আবর্জনা চোখে পড়েনি। দূরে রাস্তার ধারে একটা গার্বেজ ব্যাগ লক্ষ্য করি শুধু। আমাদের দেশের বিভিন্ন জায়গার অপরিচ্ছন্নতা নিয়ে তো বদনাম রয়েইছে, কিন্তু তাই বলে কি পরিষ্কার জায়গা নেই? হ্যাঁ আছে, কিন্তু ভুটানে ঢুকে কেন এই দেশের পরিচ্ছন্নতা ও আমাদের দেশের অপরিষ্কারের কথা মাথায় আসে? কারণটা খুবই সহজ। বর্ডারের এই পারে আমাদের দেশে জয়গাঁওয়ের অবস্থা। একটা দেওয়ালের এপার আর ওপার এত পার্থক্য। দেওয়ালের ওই পারে এতটা পরিষ্কার পরিচ্ছন্নতা, আর এই পারে এতটাই নোংরা আবর্জনা। দেওয়ালে ও রাস্তায় গুটখার শিল্পকলা ছড়িয়ে রয়েছে। আমরা কি চাইলে পারি না এটা পরিবর্তন করলে? নাকি এইটা আমরা চোখে দেখেও দেখতে পাই না? বেশি দূর তো নয়, একটা দেওয়ালের এপার আর ওপার, তা দেখলেও তো আমাদের নিজেদের লজ্জা হওয়ার কথা। প্রতিবেশী দেশের গুণ চোখে দেখে ভালো লাগলেও ভিতরে রাগ বা খারাপটা বেশি লাগলো নিজের দেশের কথা ভেবে। তবে আশা রইল এই অবস্থারও পরিবর্তন ঠিক হবে। ট্রাফিক সিগন্যালবিহীন ভুটানের রাস্তায় বাইক কিছুটা সাবধানেই চালাচ্ছিলাম। ভিন্ন দেশের ভিন্ন নিয়ম। এই দেশের নিয়ম অনুযায়ী রাস্তায় যে কোনো ক্রসিং এ দাঁড়িয়ে যেতে হয় পথচারীরা রাস্তা পার হতে চাইলে। কিছুটা পথ পেরিয়ে লক্ষ্য করে রাস্তার চারিপাশে নির্মাণ কার্যের ঘনঘটা। ওখানকার কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারি গত বন্যায় যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে তারই মেরামতি ও পুনর্নির্মাণের কাজ চলছে চারিদিকে। এই বিশাল কনস্ট্রাকশন ওয়ার্ক দেখে কিছুটা অনুমান করতেই পারছিলাম বন্যার বিভৎসতা। চারিদিকের এই ধ্বংসাবশেষ ও বাকি কার্যকলাপ দেখার পরে সামনে এগিয়ে শুরু হলো পাহাড়ি পথ। আমাদের গন্তব্য আমুচু ব্রিজ। আমাদের পারমিট এত অব্দি। কিছুক্ষণেই পৌঁছে গেলাম সুন্দর আমুচু ব্রিজে। পাশাপাশি দুটো ব্রিজ, একটা সাসপেনশন ব্রিজ গাড়ি চলাচলের জন্য ও আরেকটি হ্যাঙ্গিং ব্রিজ শুধুমাত্র পায়ে হেঁটে নদী পার হওয়ার জন্য। বোধহয় এটি একটি পুরনো ব্রিজ। আমরা দাঁড়ালাম ব্রিজটি পার করে। সেইখানে ভুটানের পুলিশের চেকপোস্টে ওনারা আমাদের জানিয়ে দেন আমাদের অনুমতি এত অবধি। কিছুক্ষণ তাদের সঙ্গে গল্প গুজব করে এবং নিজেরা ফটো সেশন সেরে যাই হ্যাঙ্গিং ব্রিজে। আমরা আমুচু ব্রিজে এপারে এসেছিলাম, এপার থেকে এখন হ্যাঙ্গিং ব্রিজটা সাসপেনশন ব্রিজে ছিলাম। ওখান থেকে পার হয়ে ওই পার থেকে আমরা এসেছি। ওপার থেকে এসে এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের বাইকটা এখানে পার্ক করা। এবার আমরা এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে নদীটা পার হব। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আর দুলছে হাওয়াতে। রিটার্ন করার টাইম হয়ে গেছে। অনেকক্ষণ এই আমুচু ব্রিজে কাটলাম। এবার
সাধারণত লোকে ওখানে দাঁড় করায় বাইকটা, আমরা ক্রস করে নিয়ে পাশে দাঁড় করেছিলাম। এখানকার গার্ড যারা পুলিশরা আছে তাদের সাথে আড্ডা হলো। আমাদের ওয়াশরুম ইউজ করার ছিল এখানে, যেহেতু এমনি ওয়াশরুম নেই, ওরা ওদের এখানকার সিকিউরিটির বা পুলিশ হোক বা তাদের যে ওয়াশরুম আছে তাদের ওয়াশরুম আমাদের ইউজ করতে দিল। বলছে কোনো ব্যাপার না, ইউজ করুন। प्राइस थोड़ा धीरे बाहर आ रहा है थोड़ा धीरे। और भी जाएगा हाँ हो अच्छा 30 रुपीज़ मिलाए थे आप। 12.54 729 টাকা হয়েছে, ভাবা যায়, ঠিক है ना। 12.54 729 টাকা 95 পয়সা, 12.54 লিটার এসছে, 58 টাকা 21 পয়সা করে দাম। ডিজেলের প্রাইস কত? 59.48, মানে পেট্রোলের থেকে ডিজেলের দাম বেশি এখানে। 5667 বেরিয়ে যাই গো, 667। দুপুর 12:55। থিম্পু এখান থেকে 153, পারো 146। আমরা যাব ফুনসিংয়ে বাড়ির দিকে, ভুটান এগ্রো। এখানে দোকান টোকান খুঁজতে হবে যদি কিছু কেনার থাকে। আমরা ভুটানের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। সুমিত একটা দোকানে ঢুকেছে, কিন্তু যেহেতু পার্কিং ওখানে নেই, ওখানে পার্কিং নিয়ে কিছুটা অসভ্যতমে কেউ একজন করার চেষ্টা করছিল, বুঝলাম না। একজন ভুটানিজও ছিল, দুজন ইন্ডিয়ানও ছিল। এবার অসভ্যতমে ঠিক এক্স্যাক্টলি কারা করছে বুঝতে পারছিলাম না। আর কিছু না ঘেটে আমরা বললাম সুমিত যাক দোকানে, আমরা দুজন বাইক নিয়ে একটু এদিক ওদিক ঘুরে আসি। যেদিকে এসেছিলাম সেদিকে একটু ঘুরে নিই। সরু সরু কিছু রাস্তা ছিল, কিছু মনেস্ট্রিটা, একটা মনেস্ট্রি খুঁজছিলাম। মনেস্ট্রিটা আছে জানি, রাস্তাটা চিনি না, নামটাও জানি না যে ব্যাপার। সামনে গাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাটা আমাকে দেখে মুখ ভেঙাচ্ছে, তারপরে হাত নাড়াচ্ছে, বলছে সামনে আসো সামনে আসো। তো আমাদের ভুটানের টাইম হয়ে গেল, ভুটানে ঘোরা। বেরোনোর সময় আবার ওই কিউআরটা স্ক্যান করলো। এবার আমরা ইন্ডিয়াতে ঢুকে যাচ্ছি ভুটান থেকে, ভুটান ইন্ডিয়া গেটে। যেতে পারবো না দাদা। হয়ে গেল ডান। ভুটান থেকে এখন আমরা ইন্ডিয়ায় চলে এসেছি। এন্ট্রি করার সময় প্রথমে ভোটার আইডি কার্ড চেক করেছিল আমাদের বিএসএফ, দেন ওদের কিউআর স্ক্যান করেছিল ওদের সিকিউরিটি। বেরোনোর সময় ঠিক উল্টো, ফার্স্ট ওরা এক্সিট দেওয়ার সময় ওদের কিউআর কোড স্ক্যান করে এক্সিট মার্ক করলো, দেন আমাদের বিএসএফ এখান থেকে চেক করে নিল আমাদেরটা। তো জয়গাঁও থেকে মাদারিহাটের দিকে যাওয়ার পথে একটুখানি এসেই এখানে নেপালি বস্তি আছে। নেপালি বস্তিতে একটা বাঙালি হোটেল ছিল, বেঙ্গলি হোটেল, নর্মাল বাঙালি হোটেল পাশে, এই দলসিং পাড়ার আগে। তো ওখানে খেয়ে নিলাম আমরা। জানা ভাত খেলো, সুমিতের ভাত খাওয়ার ইচ্ছা ছিল না, তো বললো ম্যাগি খাবে, তাই আমি আর সুমিত ম্যাগি খেয়ে নিলাম। এগ ম্যাগি 50 টাকা করে, ভালো হয়েছে। তো এই দিনের দুপুর অবধি ছিল ভুটান ভ্রমণ, তবে সেই দিনের বেড়ানো ছিল আরো বাকি। সেই গল্প থাকবে পরের পর্বে। এই পর্ব এত অবধি, কিন্তু আপনাদের সঙ্গ তো চাই, তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এই আশা রাখি। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।